তুমি যখন মহাকাশে কোনো আকাশচারীর ভিডিও দেখো মনে হয় যে ওখানে মহাকর্ষের কোনোই প্রভাব নেই, সব কিছু ভেসে থাকছে, নিচ বা ওপরের কোনো পার্থক্য বোঝা যাচ্ছে না। আমি যদি কোনো দেয়ালে ধাক্কা দিই ওই মহাকাশ যানে, তাহলে তার উল্টো দিকে আমি ভেসে যাব। মনে হচ্ছে এখানে মহাকর্ষ সবকিছুকে নিচের দিকে টানছে না, পৃথিবীতে যেমন হয়। অথচ এই নভোচারীরা কিন্তু পৃথিবী থেকে খুব একটা দূরে নেই, এরা ভূপৃষ্ঠ থেকে মাত্র 102 মাইল দূরে রয়েছে। তাহলে মহাকর্ষ গেল কোথায়? ব্যাপারটা একটু পরিষ্কার করে দেখা যাক। মাপ মতো আঁকলে নভোযান এবং নভোচারী এই পৃথিবী থেকে সামান্য ওপরে রয়েছে। আমরা জানি যেটা পৃথিবীর ব্যাসার্ধের তুলনায় কম। আমরা জানি দুটি বস্তুর মধ্যে মহাকর্ষের বল হচ্ছে মহাকর্ষের ধ্রুবক জি, ক্যাপিটাল জি, এবং বস্তু দুটির ভরের গুণফল ও তাকে ওই দূরত্বের, ওদের মধ্যে যে দূরত্ব এই দুটি বস্তুর, তার বর্গের ভাগফল। যেহেতু এরা ভূপৃষ্ঠ থেকে মাত্র কয়েকশো মাইল দূরে আছে, কাজেই দূরত্বটা ভূপৃষ্ঠে থাকলে যা হতো তার চেয়ে, পৃথিবীর কেন্দ্র থেকে আর কি, তার চেয়ে অল্পই বেশি। মনে রেখো দূরত্ব মাপা হচ্ছে, আবার যেটা বলছি, পৃথিবীর কেন্দ্র থেকে, এবং সেটা পৃথিবীর ব্যাসার্ধের থেকে মানে পার্সেন্টেজ কষলেও অল্পই বেশি। কাজেই এটা বেশ পরিষ্কার যে আকাশচারীর কাছে মহাকর্ষ পৃথিবীর থেকে বাসীর কাছ থেকে খুব বেশি তফাৎ হওয়ার কথা নয়, হয়তো সামান্য কিছুটা কম। কাজেই আমার প্রশ্ন, গোলমালটা কোথায়? ছবিতে বা ভিডিওতে এরা সবাই ভাসছে কি করে? উত্তর হচ্ছে মহাকর্ষ মহাশূন্যে ঠিকই কাজ করছে, এরা নিচ দিকে পড়ছেও, কিন্তু পৃথিবীর চারদিকে এত জোরে ঘুরছে যে পৃথিবীতে পড়তে পারছে না। এই দেখো আমরা ঠিক কি বলতে চাইছি। মনে করো আমার কাছে একটা ভীষণ শক্তিশালী গুলতি রয়েছে। এই আমি আফ্রিকার ওপর থেকে এই মানে গ্লোবের ছবিটায় দেখো, তাই দিয়ে একটা বলকে কোণাকুনি ছুঁড়ে দিলাম। বলটা বেশ অনেকটা দূরে গিয়ে, ধরো কয়েকশো মাইল দূরে গিয়ে মাটিতে পড়বে। আমি যদি আরো জোরে বলটাকে ছুঁড়তে পারতাম তাহলে বলটা আরো খানিকটা দূরে গিয়ে পড়ত। এইভাবে যদি আরো 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 জোরে ছুঁড়তাম তাহলে বলটা আরো বেশি দূর যেত। এইবার তোমরা হয়তো বুঝতে পারছো আমরা কোন দিকে চলেছি। অর্থাৎ ভীষণ জোরে ছুঁড়তে পারলে বলটা মাটিতে পড়বেই না, পৃথিবীর চারদিকে একটা কক্ষপথে ঘুরতে থাকবে। যদিও তার জন্যে যে যত জোরে ছুঁড়তে হবে কোনো গুলতির পক্ষেই সেটা সম্ভব নয়, যেটা আমরা ওই খুব শক্তিশালী রকেট দিয়ে সেটাকে করতে পারি। আচ্ছা, যদি মহাকর্ষ না থাকতো তাহলে কিন্তু বলটাকে ছুঁড়লে সে সোজা শূন্যে চলে যেত। মহাকর্ষ ক্রমাগতই বলটিকে পৃথিবীর কেন্দ্রের দিকে টানছে, তাই পথটি নিচের দিকে বেঁকে যাচ্ছে ক্রমাগতই, কিন্তু মাটিতে পড়ছে না। কোন গতিতে ছুঁড়লে এরকম হতে পারে সেটার আমরা পরে হিসেব করব। আরেকটা কথা জানতে হবে যে অনেক উপরে উঠলে, ধরো 200 মাইল, যেখানে এই মহাকাশগুলো সাধারণত থাকে, সেখানে বায়ুমণ্ডল প্রায় শেষ হয়ে যায়, সেখানে হাওয়া প্রায় নেই বললেই চলে। এই জন্যে মহাকাশগুলি এবং কৃত্রিম উপগ্রহগুলি বহু সময় ধরে কক্ষপথে থাকতে পারে। কিন্তু অনেক ওপরেও বায়ুমণ্ডলের অল্প প্রভাব থাকে, তাই ক্রমে ক্রমে পৃথিবী থেকে এই উপগ্রহগুলোর দূরত্ব কমতে থাকে। দেখতে পাচ্ছ যে মহাকাশযানের মধ্যে মহাকর্ষ ঠিকই কাজ করছে, নভোচারীরা এবং অন্যান্য জিনিসপত্র সেই টানে ক্রমাগতই পড়ছে, কিন্তু প্রচণ্ড গতির জন্য
ভূপৃষ্ঠে নেমে পড়তে পারছে না, দীর্ঘস্থায়ী কক্ষপথে ঘুরছে সবাই। এই হচ্ছে আসল ব্যাপারটা। যদি ওই আকাশযানের গতি কমে যেত কোনোভাবে, তাহলেই তারা কক্ষচ্যুত হয়ে পৃথিবীতে এসে পড়ত, এবং এইভাবেই মহাকাশযানদের ফেরত আনা হয়। ওদের এটা ওই যে বেগে চলছে সেটাকে কমিয়ে নেওয়া হয় রকেটের সাহায্যে, এবং তাহলেই সেটা নেমে আসে পৃথিবীর বুকে। এইভাবেই চাঁদ ও পৃথিবীর চারদিকে ক্রমাগতই পড়ছে, কিন্তু সেটা বহু দূরে আছে, সেখানে কোনো বাধা নেই, হাওয়ার কোনো চিহ্ন নেই। সে কারণে ওটা মিলিয়ন এমনকি বিলিয়ন বছর ধরে পৃথিবীর চারদিকে পড়েই যাচ্ছে এবং ঘুরেই যাচ্ছে। কক্ষপথে থাকলে মহাকর্ষের প্রভাব বোঝা যায় না। এই অবস্থাটা কিন্তু বেশ অস্বস্তিজনক। এই জন্য নভোচারীদের এই অবস্থায় থাকার জন্য অভ্যেস করতে হয়। এরোপ্লেনে এরকম অবস্থার সৃষ্টি করা যায়। ধরো একটা এরোপ্লেনকে অল্প সময়ের জন্য খুব তাড়াতাড়ি ওপরে গিয়ে তারপরে আবার নিচের দিকে নামানো, একটা যেটা সেটার পথটা হবে একটা পরাবৃত্ত প্যারাবোলার মতন। তাই যদি হয় তাহলে সবচেয়ে ওপরে, এই প্যারাবোলার সবচেয়ে ওপরে যখন এরোপ্লেনটি থাকবে এবং তারপরে নামতে শুরু করবে, সেই সময়টা অল্পক্ষণের জন্য মনে হবে তোমার কোনো ওজন নেই। সেই সময় ভয়ানক অস্বস্তি হয়, ওরা বেশ খানিকক্ষণ, কয়েক মিনিট ওরকম থাকতে পারে, তখন সে ভীষণ শরীর খারাপ করে যারা অভ্যস্ত নয়। এত কাণ্ড না করেও এই ব্যাপারটা অল্পক্ষণের জন্য বোঝা যায়, যেমন রোলার কোস্টার বা বাঞ্জি জাম্পিং ইত্যাদিতে অল্পক্ষণের জন্য, কয়েক সেকেন্ডের জন্য এই অবস্থাটা বোঝা যায়। এরোপ্লেন যখন একটা এয়ার পকেটে পড়ে তখনও তাই। বাইরের দিকে না তাকালে বা জানলা না থাকলে মহাকাশযানে বসে বোঝা সম্ভব নয় তুমি মহাশূন্যে বহু দূরে রয়েছো পৃথিবীর, না কাছাকাছি পৃথিবীর চারদিকে ঘুরছো, কিংবা কোনো ভারী গ্রহ বা উপগ্রহের চারদিকে ঘুরছো। এটা